তো গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্বগুলো কিভাবে টেন্সের মধ্যে ব্যবহার করবে এবং টেন্সের বিভিন্ন রূপগুলো আমি কিছুটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আজকের ক্লাসটা হলো টেন্স সম্পর্কে, অর্থাৎ শুধুই টেন্স। বিগত দুইটা ক্লাসে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, যে জিনিসগুলো জেনেছি, সেই অভিজ্ঞতাটাকে এখন এখানে এসে আমি প্রয়োগ করব, এখানে আমি কাজে লাগাবো। তো প্রথমত যে বিষয়টা, টেন্স চেনার জন্য আমাদের যে বিভিন্ন ব্যাকরণের বইগুলো আছে সেখানে প্রত্যেকটা টেন্সের জন্য যে 12টা ফর্ম আছে টেন্সের মোট, সেই 12টা ফর্মের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চেনার উপায় দেওয়া আছে। তো এইগুলা তোমার মুখস্থ থাকলে তো অবশ্যই ভালো, আমি বলবো না যে এগুলা খারাপ। তারপরে এগুলা ছাড়াও কিন্তু তুমি টেন্স চিনতে পারবে, যেটা আমি আর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে কিন্তু মোটামুটি একটা হিন্টস দিয়েছিলাম যে এইভাবে তুমি ধরে নিবে এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট কন্টিনিউয়াস, এইভাবে। আজকে দেখো আমরা আরেকটু বিষয় দেখি। যেমন টেন্স চেনার জন্য আমাদের একটা টেকনিক আমরা অবলম্বন করব, সেটা হলো ছ ল ব। ছ ল ব অর্থাৎ যখন তুমি দেখবে যে কোনো ক্রিয়ার সাথে ছ আছে, যেমন সে বইটি পড়ছে, তাহলে এখানে কি আছে? ছ। তারপরে আমি ভাত খেয়েছি, তাহলে এখানে কি আছে? ছ। তারপরে দেখো তিন দিন যাবত আমি জ্বরে ভুগছি, এখানে কি আছে? ছ। তো দেখা গেল যে এই ক্রিয়াগুলোর সাথে, অর্থাৎ বাংলায় যে ক্রিয়াগুলো দেওয়া আছে এখানে যখন এই যে ছ, এই ছ, এই ছ, যেহেতু ছ আছে তাহলে তুমি ধরে নিবে এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইগুলো এর মধ্যে পড়ছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে চলমান, তার মানে কন্টিনিউয়াস, সবগুলোই প্রেজেন্ট। যেহেতু এটা চলমান সুতরাং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়েছি তার মানে খানা শেষ, কমপ্লিট, যেটা কমপ্লিট মানে পারফেক্ট, তার মানে এটা পারফেক্ট টেন্স। আর এখানে চলমান বুঝাচ্ছে যে ভুগছি, আমার জ্বর এখনো আছে, এটা চলমান আছে, কিন্তু যেহেতু 3 দিন যাব তার মানে অতীতের সাথে সম্পর্ক, তার মানে পারফেক্ট, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন কোনো কিছুই থাকবে না, সরাসরি কাজ, যাই, খাই, খাও, করো, অথবা কোনো ক্রিয়া নাই, সেই ক্ষেত্রগুলো ইনডেফিনিট টেন্স হবে। তো এইভাবে তুমি টেন্সগুলো নির্ধারণ করে নিবে যে কোনটা প্রেজেন্ট ইনডেফিনিট, কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং কোনটা প্রেজেন্ট পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস। তো এখন তুমি যদি এটা চিনে নাও, তাহলে এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে হি, সে এর জন্য হি বসবে, তারপরে পড়া এর জন্য রিড বসবে, রিডের সাথে যুক্ত হবে আইএনজি, তারপরে বইটি হলো দা বুক। হ্যাঁ, তো আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্সে বিভাগ বসে, আমরা বসাই দিলাম বিভাগ। তো এখানে আলাদা স্ট্রাকচার শেখার কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না। আমি যদি শুধু এটা জানি যে চলমান হলে ভার্বের সাথে আইএনজি, তার আগে বিভাগ, তাহলে আমি তো অটোমেটিক হয়ে গেল কি হি ইজ রিডিং দা বুক। তারপরে দেখো আমি ভাত খেয়েছি, তাহলে আমি এর জন্য বলবে আই। হ্যাঁ, তারপরে খেয়েছি, খাওয়া হলো ইট, যেহেতু খাওয়াটা শেষ এইমাত্র, তাহলে ইটেন হবে। ভাত, সেটার জন্য রাইস হবে। এখন যেহেতু ইটেন নন ফিনিট ভার্ব, এটা পারফেক্ট টেন্স, আমরা জানি যে পারফেক্ট টেন্সে এর আগের ক্লাসে দেখেছি যে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়, সুতরাং আই এর সাথে এখানে আমি হ্যাভ ব্যবহার করব, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি যে 3 দিন যাবত আমি, অর্থাৎ 3 দিন যাবত কথাটা পরেও দেওয়া যাবে, এটা আমি আগে প্রথমে দিলাম জাস্ট এই অংশটাকে আলাদা করার জন্য, এটা শেষে রাখছি। তো যেহেতু আমি জ্বরে ভুগছি, তাহলে চলমান। এখন জ্বরের যে ভোগাটা সেটা 3 দিন যাবত, তার মানে অতীতের সাথে সম্পর্ক, তাহলে চলমান হওয়ার কারণে কন্টিনিউয়াস, যেহেতু অতীতের সাথে সম্পর্ক তাহলে পারফেক্ট। তাহলে বোঝা গেল এটা বর্তমানে চলমান কিন্তু অতীতের সাথে সম্পর্ক, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে এটা? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটাকে যদি আমি ইংরেজিতে রূপান্তর করি, স্বাভাবিকভাবে প্রথমে সাবজেক্ট বসবে,
আমি এর জন্য বসবে আই। তারপরে ভোগা, ভোগা হলো সাফার। এখন যেহেতু ভুগছি তার মানে চলমান, আমরা জানি যে চলমান থাকা মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তাহলে সাফারিং জ্বরে, তাহলে ফ্রম ফিভার, সাফারিং ফ্রম ফিভার, জ্বরে ভুগছি। আর 3 দিন যাবত, তাহলে যাবত কথাটা যেখানে থাকবে, যাবত থাকলে তোমাকে ফর ব্যবহার করতে হবে, তারপরে 3 ডেজ। এখন দেখো যেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে তার মানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয় না, সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়ে গেল। কেননা ভার্ব প্লাস আইএনজি হলো নন পিরিয়ড ভার্ব। তো এখানে আমি বুঝতে পারলাম সেন্টেন্সটার সামগ্রিক দিক বিবেচনা করে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পারফেক্ট হলে আমাকে প্রথমে একটা হ্যাভ ভার্ব ব্যবহার করতে হবে। এখন সাবজেক্ট যেহেতু আই, আই এর সাথে আমি হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহার করব হ্যাভ। আর কন্টিনিউয়াস হওয়ার কারণে এখানে একটা বিভার্ব বসবে এবং হ্যাভ এর পরে বিভার্বের পাস্ট পার্টিসিপল বসবে বিন। তাহলে সেন্টেন্সটা হলো আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 ডেজ, অর্থাৎ 3 দিন যাবত আমি জ্বরে ভুগছি, বা আমি 3 দিন যাবত জ্বরে ভুগছি। আমি কথাটা আগে করে দেওয়া যাবে, সমস্যা নেই। এখন দেখো যেখানে ছ, ছে, ছি, ছ এই জাতীয় যেটাকে আমরা বলি যে প্রত্যয়, যদি এগুলো থাকে তাহলে তো তুমি বুঝতেই পারছো যে এটা প্রেজেন্ট টেন্স হবে। তবে যদি ছ নাও থাকে কিন্তু কথাটা বর্তমান হয় তাহলে সেটা হবে ইনডেফিনিট টেন্স। যেমন আমি একটা সেন্টেন্স এখানে লিখতে পারি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এটা দুইটা কারণে প্রেজেন্ট ইনডেফিনিট। একটা হলো এটা চিরন্তন সত্য কথা, তো আমরা জানি যে কোনো চিরন্তন সত্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়াও যেহেতু এখানে উদিত হওয়া, উদিত হওয়া এর সাথে অন্য কোনো প্রত্যয় নেই বা বিভক্তি নেই, সুতরাং সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে এখানে এটা উদিত হয় যেটা বর্তমানকে নির্দেশ করে, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা ব্যবহার করব সূর্য এর জন্য দা সান, উদিত হয় মানে উঠে, উঠা হলো রাইজ, পূর্ব দিকে অর্থাৎ ইন দা ইস্ট, পূর্ব দিকে, দিকের পূর্বে দি বসায়। তো এখানে একটা কাজ আমরা করি নাই, সেটা হলো যে দা সান আমি তুমি না, অর্থাৎ এটা থার্ড পারসন। নিয়ম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সাথে তোমাকে এস অথবা ইএস যুক্ত করতে হবে। তো এখানে যেহেতু রাইজের শেষে ই আছে সুতরাং তুমি শুধু এস যুক্ত করবে, তাহলে আমরা কি পেলাম রাইজেস। তাহলে সঠিক যে সেন্টেন্সটা হলো সেটা হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আমরা একেবারে প্রথম ক্লাসে দেখেছিলাম যে ইনডিফিনিট টেন্সে মাত্র একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহৃত হয়, এখানে আলাদা কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। অর্থাৎ যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, আর যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে প্রিন্সিপাল ভার্ব থাকবে না। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, তাই এখানে কোনো আলাদা অক্সিলিয়ারি ভার্বের আমাদের প্রয়োজন নেই, এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা এখানে ভার্বের সাথে এস যুক্ত করলাম। পরবর্তীতে দেখো যে পরের যে বিষয়টা সেটা হলো ল। ল যখন থাকবে কোন সেন্টেন্সের ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে তখন তুমি বুঝবে যে এটা পাস্ট টেন্স। কিভাবে? যেমন ধরো ছেলেরা মাঠে ক্রিকেট খেলছিল। তো এখানে যেহেতু ল আছে এই ক্রিয়া শেষে, তো তুমি বুঝতে পারলে যে এটা পাস্ট টেন্স। এখন তোমার যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো যে কাজটা কি শেষ হয়ে গেছে এরকম বোঝানো হচ্ছে নাকি কাজটা চলমান ছিল এটা বোঝানো হচ্ছে। তাহলে খেলছিল, খেলছিল তার মানে কাজটা চলমান ছিল। তো চলমান থাকলে সেটা কন্টিনিউয়াস, যেহেতু অতীত তার মানে পাস্ট, সুতরাং আমরা বুঝতে পারলাম যে সেন্টেন্সটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই সেন্টেন্সটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আমরা তার ইংরেজিতে কিভাবে রূপান্তর করব? ছেলেরা এর জন্য ইংরেজিতে বসবে দ্য বয়েজ, দ্য বয়েজ। তারপরে আমি যদি স্বাভাবিকভাবে, যেহেতু নিয়মগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, কন্টিনিউয়াস টেন্সে আমরা বিভাগ ব্যবহার করব, যেহেতু পাস্ট তার মানে বিভাগটা হবে পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে বিভাগ আছে ওয়াজ ওয়্যার। দ্য বয়েজ যেহেতু বহুবচন তোমাকে এখানে ব্যবহার করতে হবে ওয়্যার। তারপরে খেলা হলো প্লে, যেহেতু কন্টিনিউয়াস টেন্স প্লে এর সাথে যুক্ত হবে আইএনজি, তাহলে দ্য বয়েজ ওয়্যার প্লেইং। তারপরে বসবে ক্রিকেট,
ক্রিকেট, এবং কোথায় খেলছিল? মাঠে। তুমি সর্বশেষ উল্লেখ করবে ইন দা ফিল্ড। তাহলে আমরা সেন্টেন্সটা কি পেলাম? দ্য বয়েজ ওয়ার প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। আবার দেখো, যদি সেটা চলমান না হয়, যেমন তিনি ঢাকা গিয়েছিলেন, তাহলে এখানে যাওয়ার যে কাজটা তার সাথে ল আছে, যেহেতু ল আছে তাহলে বোঝা গেল অতীত। এখন গিয়েছিলেন তার মানে কাজটা কি চলমান বোঝাচ্ছে? না, গিয়েছিলেন তারা কিন্তু চলমান বোঝায় না, বরং তিনি কাজটা শেষ করেছেন সেটা বোঝায়, এবং কখন সেটা নির্দিষ্ট কোনো সময়কে মানে নির্দেশ করছে না বা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। যেহেতু এটা অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট মানে ইনডেফিনিট, সুতরাং এটা ইনডেফিনিট টেন্স। তাহলে যেহেতু ঘটনাটা অতীতের তার মানে পাস্ট, যেহেতু অনির্দিষ্ট সময়ে কাজটা হয়েছিল সুতরাং ইনডেফিনিট টেন্স। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমরা ইংরেজিতে রূপান্তর করি তাহলে তিনি এর জন্য বসবে হি, যাওয়া হলো গো, যেহেতু এটা পাস্ট টেন্সে তাহলে ইনডেফিনিট টেন্সে শুধু ভার্বের পাস্ট রূপ বসবে, হি ওয়েন্ট টু ঢাকা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় আমরা দেখেছিলাম যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, কিন্তু এটা পাস্ট টেন্সে কিন্তু যদিও সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে না, এখানে শুধু ভার্বের পাস্ট রূপ বসবে। এবং যেহেতু এটা ইনডেফিনিট টেন্স, এখানে প্রিন্সিপাল ভার্ব আছে, এখানে আলাদা কোনো অক্সিলারি ভার্বেরও প্রয়োজন নেই। এখন আমি তোমাদের সামনে ক্রুশিয়াল একটা প্রশ্ন রাখবো। সেই প্রশ্নটা হলো টেন্স আসলে কিসের উপর নির্ভর করে, অর্থাৎ কিসের উপর নির্ভর করে টেন্স গঠিত হয়। এখানে সবার উত্তর একটাই আসার কথা, সেটা হলো সময়। কারণ টেন্স আমরা জানি মানে কাল, কাল মানে হলো সময়, কিন্তু অ্যাকচুয়ালি শুধু সময়ের উপর ভিত্তি করেই কিন্তু টেন্সটা নির্ধারিত হয় না। টেন্স নির্ধারিত হয় দুইটা বিষয়ের উপর ভিত্তি করে, একটা তো অবশ্যই সময়, আরেকটা হলো বলার ধরন। অর্থাৎ আমি কাজটা সম্পন্ন করেছি প্রেজেন্টে, বা কাজটা বর্তমানে চলমান আছে। যে কোনো কাজ যেটা বর্তমানে চলমান আছে সেটা কিন্তু অবশ্যই অতীতে শুরু হয়েছিল, কারণ অতীতে শুরু না হলে কিন্তু সেটা বর্তমানে চলমান থাকার কোনো সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যে কাজটা শুধু চলমান আছে বোঝায় সেটা কন্টিনিউয়াস টেন্স, আর যে কাজটা চলমান কিন্তু সাথে অতীতের সময় দেওয়া আছে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা ইতিমধ্যে দেখেছি বিষয়টা। তো কাজটা একই, কিন্তু যদি আমি অতীতের সময়টা উল্লেখ করি, অর্থাৎ যে সময় কাজটা শুরু হয়েছে সেটা উল্লেখ করি, তাহলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর যদি উল্লেখ না করি তাহলে সেটা শুধু কন্টিনিউয়াস হবে। সেটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ইতিমধ্যে। এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হলো যে শুধু সময়ের উপর ভিত্তি করে কিন্তু তুমি টেন্স নির্ধারণ করতে পারবে না। কেন পারবে না? যেমন ধরো আমি এখানে দুইটা বাক্য লিখি, একটা হলো আমি ভাত খেয়েছিলাম, আর একটা বাক্য আমি লিখি আমি হাত ধুয়েছিলাম। এখানে দুইটা কাজ, এই কাজটাও আমি অতীতে শেষ করেছি, এই কাজটাও আমি অতীতে শেষ করেছি, সম্পন্ন করেছি। তার মানে শেষ মানে ইনডেফিনিট, এই কাজটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, এই কাজটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, যদি এটাকে আমি আলাদাভাবে উল্লেখ করি। কিন্তু এই দুইটা সেন্টেন্সকে যদি আমি একত্রে যুক্ত করি তাহলে আমি হয়তো এইভাবে লিখতে পারি যে আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুয়েছিলাম। এখানে আমি ভাত খাওয়ার পূর্বে হাত, খেয়াল করো বিষয়টা, আমি ভাত খেয়েছিলাম এটাও কিন্তু অতীত, আমি হাত ধুয়েছিলাম এটাও কি অতীত। কিন্তু আমি যখন দুইটা কথা একসাথে লিখলাম তাহলে এখানে কোনটা আগে কোনটা পরে আলাদাভাবে উল্লেখ করে সেটা বোঝার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আমি দুইটা কাজ একসাথে বলি যে আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুয়েছিলাম, তার মানে এখানে দুইটা কাজ, একটা কাজ হলো আমি ভাত খেয়েছিলাম, আর একটা কাজ হলো আমি হাত ধুয়েছিলাম। এখন কোন কাজটা আগে হয়েছিল? হাত ধোয়ার কাজটা আগে হয়েছিল, সুতরাং এই যে হাত ধুয়েছিলাম এই কাজটা যেহেতু আগে হয়েছিল, যেটা একটু আগে হয় সেটা পারফেক্ট।
তাহলে অতীতের একটা কাজ যদি উল্লেখ থাকে তার মানে সময় অনুযায়ী ইনডিফিনিট, এটাও ইনডিফিনিট, অর্থাৎ দুইটা সেন্টেন্সই ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আমি কথাটা একটু ঘুরিয়ে বলি, মানে কথা বলার ধরনটা আমি একটু পরিবর্তন করলাম, তাহলে কি হলো, আমি ভাত খাওয়ার পূর্বে হাত ধুয়েছিলাম। তাহলে এইবার দেখো কি হলো, এইবার একটা অংশ অর্থাৎ একটা কাজ পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেল, অর্থাৎ যে কাজটা পূর্বে সম্পন্ন হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা পরে সম্পন্ন হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বলার ধরনের কারণে কিন্তু টেন্সটা আমি নতুন করে পেলাম আরেকটা টেন্স। তো এই সেন্টেন্সটা যদি আমি ইংরেজিতে রূপান্তর করি, আই এট রাইস, আর আমি হাত ধুয়েছিলাম, আই ওয়াশড হ্যান্ডস, দুইটা। কিন্তু একসাথে যদি আমি লিখি তাহলে যে কাজটা আগে হয়েছিল, প্রথম হয়েছিল, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে আরেকটা বিষয় তোমরা মাথায় রাখবা, সেটা হলো ইংরেজিতে যখন দুইটা ক্লোজ এইভাবে থাকবে, অর্থাৎ ভাত খাওয়া একটা ক্লোজ একটা কাজ, হাত ধোয়া আরেকটা কাজ, এই ক্ষেত্রে তুমি কিন্তু শেষে যেটা বাংলায় শেষে থাকবে সেটা ইংরেজিতে প্রথমে লিখতে হবে, যেটা বাংলায় প্রথমে থাকবে সেটা ইংরেজিতে পরে লিখতে হবে। কিন্তু টেন্স নির্ধারণ করবে তুমি সময়ের উপর ভিত্তি করে, অর্থাৎ এখানে হাত ধোয়াটা আগে হয়েছিল, এই জন্য এই হাত ধোয়াটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে কে হাত ধুয়েছিল, আমি, তাহলে আই। পারফেক্ট হলে একটা হ্যাভ ভার্ব ব্যবহৃত হবে, যেহেতু পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ ভার্বের পাস্ট রূপ বসবে হ্যাড, এবং ওয়াশের পাস্ট পার্টিসিপল ধোয়া, ওয়াশড। কি ধুয়েছিলাম, হাত ধুয়েছিলাম, তাহলে হ্যান্ডস বসবে। এখন দেখো মাঝে যেই সব শব্দটা উল্লেখ আছে সেটা হলো পূর্বে। তা আমরা জানি যে পূর্বে থাকলে তার জন্য আমাদেরকে বিফোর ব্যবহার করতে হয়, বিফোর। তারপরে আমি ভাত খাওয়া, তাহলে আমি ভাত খেয়েছিলাম, এটা আরেকটা কাজ, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সই থাকবে, তাহলে সেটা আই এট রাইসই হবে, এটার আর কোনো পরিবর্তন নাই, অর্থাৎ যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা এই ক্ষেত্রে আমরা আরেকটা পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দিচ্ছি। যেমন ধরো আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি, সেটা হলো যে তিনি বাড়ি আসার পর বৃষ্টি নামলো। তো এখানে বাড়ি আসার পর বৃষ্টি নামলো, এই বাক্যটা এখানে দুইটা কাজ, তিনি বাড়ি এসেছিলেন এটা একটা কাজ, এবং আসার পরপরই বৃষ্টি নেমেছিল এটা আরেকটা কাজ, দুইটা কাজ আলাদা। কিন্তু যদি আমরা এটাকে একসাথে লিখি তাহলে আমরা পাচ্ছি তিনি বাড়ি আসার পর বৃষ্টি নামলো, এখানেও কিন্তু দুইটা কাজ। কিন্তু দুইটা কাজ হলো, এখানে তিনি কি বাড়ি আগে আসলেন নাকি বৃষ্টিটা আগে নামলো, তিনি আগে বাড়ি এসেছেন, কারণ বৃষ্টি আসার পর বৃষ্টি নামলো, মানে বৃষ্টিটা নেমেছে পরে, সুতরাং এটা পরে হয়েছিল এটা আগে হয়েছিল, তাহলে এই অংশটা এবার পাস্ট পারফেক্ট টেন্স। আর এটা যদি পাস্ট পারফেক্ট হয় অবধারিতভাবে অপর অংশটা হবে বা অপর কাজটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ওই যে একটু আগে আমি যেটা বলছি সেটা হলো যে দ্বিতীয় কাজটা তোমাকে আগে লিখতে হবে। তো আমি বৃষ্টি নামলো, তাহলে বৃষ্টি নামা হলো ইট রেইনড, কারণ বৃষ্টি নামলো এখানে কোনো সাবজেক্ট নেই, আমরা জানি, আমরা ইতিমধ্যে বলেছি যে যেখানে ক্রিয়া না থাকবে, ক্রিয়া সম্পন্ন করার মতো ব্যক্তি না থাকবে, সেটা ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করব, যেহেতু ঘটনাটা অতীতে, তাহলে বৃষ্টি নামা হলো রেইন, পাস্ট টেন্সে রেইন ব্যবহৃত হবে। আর পর কথাটা যখন উল্লেখ থাকবে তখন আমরা আফটার ব্যবহার করব। আফটার ব্যবহার করার পরে এই প্রথম যে কাজটা আমরা পরে লাগবে, এবার কিন্তু এই কাজটাই পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এটাকে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়মে তোমাকে গঠন করতে হবে। তাহলে তিনি এর জন্য হি বসবে, এবং সাবজেক্ট যাই হোক এখানে যেহেতু পারফেক্ট টেন্স হ্যাড ব্যবহার করতে হবে। আশা হলো কাম, কামের পাস্ট পার্টিসিপল রূপ বসবে, কামের পাস্ট পার্টিসিপল কাম, তারপরে বসবে হোম। তাহলে দেখা গেল যে যখন দুইটা কাজ থাকবে দ্বিতীয় কাজটাকে তুমি আগে লিখবে, কিন্তু যেটা আগে ঘটেছিল সেটা পারফেক্ট, আর যেটা পরে ঘটেছিল সেটা ইনডিফিনিট টেন্স হবে। এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণটা হলো এরকমই, অর্থাৎ এখানে একটা কাজ চলমান থাকবে, অতীতে চলমান ছিল আর একটা কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল, এরকম বুঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে পাস্ট একটা কথা বলে রাখি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো এক কাজী গরুর মতো, যেটা কাগজে আছে গোয়ালে নেই, অর্থাৎ খাতা কলমে আছে ঠিকই কিন্তু আসলে এটা কোনো প্রয়োগ হয় না, এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। তারপর আমি একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি।
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের, যেমন বাবা বাড়ি আসার পূর্ব পর্যন্ত, আমি টিভি দেখছিলাম। এখানে দুইটা কাজ, বাবা বাড়ি এসেছিলেন একটা কাজ, আরেকটা কাজ হলো আমি টিভি দেখছিলাম। এখানে বাবার বাড়ি আসাটা কিন্তু শেষ, কমপ্লিট, কিন্তু আমি যে টিভি দেখছিলাম এটা তখনও শেষ হয় নাই। এটাই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, পাস্ট এখানে তোমাকে যেহেতু এটা চলমান, তার মানে এটাই পারফেক্ট কন্টিনিউয়াস, চলমানটাই তোমাকে পারফেক্ট কন্টিনিউয়াস হিসেবে ধরে নিতে হবে অতীতের ক্ষেত্রে। তো এই কথাটা যেহেতু পরে আছে, এটাকে ইংরেজিতে লেখার সময় আমি প্রথমে লিখব, তাহলে আই, পারফেক্টের জন্য বসবে হ্যাভ ভার্ব, তো পারফেক্টে হ্যাড বসবে, কন্টিনিউয়াসের জন্য বসবে বি ভার্ব, বি ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বিন বসবে, দেখা হলো ওয়াচ, বি ভার্বের পরে ভার্বের সাথে যুক্ত হবে আইএনজি, তারপরে টিভি আছে সেখানে আমরা ব্যবহার করব টিভি। এবার দেখো পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্তর জন্য আমরা টিল ব্যবহার করতে পারি, টিল, অথবা এখানেও বিফোর দেওয়া যাবে, পূর্বে বা পূর্ব পর্যন্ত প্রায় একই, তবে টিল দেওয়াটা এখানে ভালো হবে। পূর্ব পর্যন্ত কথাটা যেহেতু উল্লেখ আছে, বাবা বাড়ি এসেছিলেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ফাদার, আসা হলো কাম, কামের পাস্ট টেন্স বসবে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স কেম, এবং বাড়ি এর জন্য বসবে হোম। তাহলে এই সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। যদিও এগুলো আসলে প্রয়োগের ক্ষেত্রে খুব একটা দেখা যায় না, খুব কম দেখাই যায় না, একেবারে রেয়ার। তো তারপরে আমি দেখিয়ে দিলাম যে আসলে অ্যাকচুয়ালি আমরা যে বিষয়টা সেটা হলো যে যদি বুঝতে পারি যে সেন্টেন্সটা কোন টেন্সে আছে এবং কোন টেন্সের বেলায় আমরা কোন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, কখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, কখন অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব না, এই সব বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু টেন্সের জন্য আমাদের আলাদাভাবে আর স্ট্রাকচার মুখস্থ করার প্রয়োজন নাই, চেনার উপায় মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের যে বিভিন্ন ফর্মগুলা সেগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। তারপরে ব, অর্থাৎ কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে ভার্বের সাথে যখন তুমি দেখবা যে ব শব্দটা উল্লেখ আছে, ব অক্ষরটা, সেই ক্ষেত্রে তুমি বুঝবা যে এই সেন্টেন্সটা ফিউচার টেন্সের মধ্যে বিদ্যমান। যেমন আমি উদাহরণ দিতে পারি যে আমি ঢাকা যাব, আরেকটা উদাহরণ দিতে পারি যে তুমি রান্না করতে থাকবে, তারপরে সন্ধ্যা নামার পূর্বে আমি বাড়ি ফিরে আসব। তিনি আমাকে ঢাকা পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকব। এখানে আমি চারটা বাক্য লিখেছি, দেখো প্রত্যেকটা বাক্যের মধ্যেই ব আছে, বাক্যের শেষে অর্থাৎ ক্রিয়া শেষে ব আছে, সুতরাং আমি বুঝতে পারলাম এই সবগুলা বাক্যই ফিউচার টেন্সে। এখন ফিউচার টেন্স হলো আমি ঢাকা যাব, কখন যাব এটা নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ নাই, যে কোনো সময় যেতে পারি ভবিষ্যতে। তো ভবিষ্যতের যে সময় আমি যাব, যে কোনো একটা সময় আমি যাব, সুতরাং এটা অনির্দিষ্ট সময়, সুতরাং এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমরা তুমি ইতিমধ্যে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ফিউচার ইনডিফিনিট টেন্স হলে সাবজেক্ট যাই হোক তার সাথে তুমি উইল ব্যবহার করে নিবে। তাহলে আই উইল, যাওয়ার জন্য বসবে গো, তারপরে ঢাকা হলো টু ঢাকা, ঢাকাতে যেহেতু আমার যাওয়াটা হলো ঢাকার উদ্দেশ্যে, যেখানে আমি যাব তার পূর্বে টু বসবে। তুমি রান্না করতে থাকবে, এটা ভবিষ্যৎ, কিন্তু করতে থাকবে তার মানে কাজটা চলমান থাকবে। যদি কাজটা চলমান থাকে তাহলে সেটা এই কন্টিনিউয়াস টেন্স। তো এই সেন্টেন্সটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হলে তোমাকে প্রথমে সাবজেক্ট ইউ বসবে, ফিউচার এর জন্য তোমাকে উইল ব্যবহার করতে হবে,
কন্টিনিউয়াসের জন্য একটা বিভাগ ব্যবহার করতে হবে, তারপরে হলো রান্না করা হলো কুক, এবং এই কুকের সাথে যুক্ত হবে আইএনজি কুকিং। আর কোনো শব্দ নেই, তাহলে আর দরকার নেই, শেষ। তাহলে ইউ উইল বি কুকিং। তারপরে দেখো এটা ফিউচার পারফেক্ট টেন্স, যেহেতু সন্ধ্যা নামবে একটা কাজ, এর আগে এর পূর্বে আমি বাড়ি ফিরে আসব, তাহলে বাড়ি ফিরে আসাটা আগে হবে, যে কাজটা আগে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে ফিউচার পারফেক্ট এবং শেষে যে কথাটা আছে সেটাকে আমার প্রথমে লিখতে হবে। তাহলে আমি যদি লিখি, এখানে আমি লিখছি যে আই উইল, ফিউচারের জন্য, পারফেক্টের জন্য বসবে হ্যাভ ভার্ব, এবং ফিরে আসা হলো রিটার্ন, হ্যাভ এর পরে রিটার্নের পাস্ট পার্টিসিপল বসবে রিটার্ন, তারপরে হোম, বাড়ি ফিরে আসব। পূর্বে থাকলে আমরা বিফোর ব্যবহার করব, তারপরে সন্ধ্যা নামা, তারপরে ইট উইল, ফিউচার ইনডিফিনিট টেন্সে ইট উইল বি ইভিনিং। অথবা এটা আমি আগেও বলেছি যে এটা তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়মে করতে পারো, সমস্যা নেই, ফিউচার ইনডিফিনিটের নিয়মে করতে পারো। আর এখানে দেখো যে পূর্ব পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো, তার মানে আমার চলমান কোনটা থাকবে, অপেক্ষা করাটা। তাহলে এটাই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা চলমান থাকবে, আর তিনি ডাকবেন, তার ডাকা শেষ, কিন্তু আমার অপেক্ষা ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা প্রথমে লিখবো, যেহেতু এটা পরে উল্লেখ আছে বাংলাতে, তাহলে আই, ফিউচারের জন্য উইল বসবে, পারফেক্টের জন্য হ্যাভ বসবে, কন্টিনিউয়াসের জন্য বিল বসবে, বিভাগের পাস্ট পার্টিসিপল হ্যাভ এর পরে, এবং অপেক্ষা করা হলো ওয়েট। যেহেতু বিভাগের পরে অথবা চলমান, দুইটা ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম। এই ক্ষেত্রে ইতিমধ্যে তোমাদের নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে। ওয়েটের সাথে আইএনজি যুক্ত করব, তাহলে আই উইল হ্যাভ বিন ওয়েটিং, পূর্ব পর্যন্ত থাকলে আমরা টিল ব্যবহার করব, এখানে বিফোর ব্যবহার করা যাবে, তিনি আমাকে ডাকবেন, তাহলে হি উইল কল মি। অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে দ্বিতীয় কাজটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সে ব্যবহার করলাম, উইল এবং ভার্বের বেস ফর্ম, কারণ মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। তো আশা করি তোমাদের টেন্স সম্পর্কে যে ধারণা বা টেন্স সম্পর্কে যে ভীতি, সেই ভীতিটা সম্পূর্ণরূপে কেটে যাবে যদি তোমরা এই লেকচারগুলো বা এই কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। তারপরে যদি কারো জানার কোনো ইচ্ছা থাকে, কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো কমেন্ট বক্সে, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। সবাইকে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানালাম, তোমাদের চাহিদা অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো তৈরি হবে, পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানালাম। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।